শেখ হাসিনার ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে, তার কথায় এটা কি আরও বাড়লো বা কি প্রকাশ পেল? বাংলাদেশ এবং ভারত প্রতিবেশী দেশ। আমরা সবসময় বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে আমরা সুপ্রতিবেশী সুলভ, বন্ধুত্ব সুলভ আমরা আচরণ আশা করি, কিন্তু অতীতে আমরা এ ধরনের কর্মকাণ্ড আমাদের প্রত্যাশা অনুযায়ী পাইনি। আমি আগের কথায় যাব না। আপনি ধরেন 5ই আগস্ট বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটা একটা মাইল ফলক, এবং এটা সকলের আমাদের আবেগ অনুভূতির একটা ব্যাপার। আমরা দীর্ঘ একটা ফ্যাসিবাদী রেজিমের অবসান ঘটিয়েছে একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং যেই গণ অভ্যুত্থান করতে গিয়ে আমার হাজার হাজার ছাত্র তরুণ না শুধু নয়, শ্রমজীবী মানুষ, শিশু, বৃদ্ধা সকলেই শেখ হাসিনার নির্মমতার শিকার হয়েছে। এবং তার যে আপনার যে কি বলে এটাকে এই তার যে মানে স্বৈরাচারী মনোভাব এবং তার যে আপনার উগ্র মনোভাব, এই কারণেই কিন্তু এই আমাদের এত হাজার হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে, দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার সেগুলোকে বিপন্ন করে ফেলা হয়েছিল। তো যাই হোক, তো সেই 5ই আগস্টে গণ অভ্যুত্থানের পর আমরা দেখেছি শেখ হাসিনা ভারতে চলে গেছেন এবং ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, এবং আমরা জেনেছি যে সেখানে পররাষ্ট্রমন্ত্রী সেদিন সংসদে দাঁড়িয়েও কিন্তু শেখ হাসিনার সে ভারত গমনের উপর একটি স্টেটমেন্ট দিয়েছিলেন। যাই হোক, সেখানে তাকে তারা আশ্রয় দিয়েছে এবং তারা বলেছে তাদের বন্ধুদেরকে তারা নাকি এভাবেই আশ্রয় দেয়। ঠিক আছে, এটা তাদের নীতি হতে পারে, কিন্তু তাদের বন্ধুকে তারা সেখানে আশ্রয় দিয়েছে, কিন্তু তাদের বন্ধু তাদের সেই ভূমিকে, মাটিকে ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে তারা অবস্থান নিবে, বাংলাদেশের বিরুদ্ধে সে কথা বলবে, গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলবে, তার কোনো অনুশোচনা নাই, যারা নিহত হয়েছে বা সেই গণ অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলবে, নিশ্চয়ই সেটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এবং ভারতেরও উচিত হয়নি এই সুযোগটা শেখ হাসিনাকে দেওয়া, কারণ এই শেখ হাসিনা যে প্রেস কনফারেন্সটা করবেন সেটা কিন্তু আগেই আমরা জানতে পেরেছিলাম। জানার পরে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ভারতের মাননীয় রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে এসে তাকে কিন্তু সেই আমাদের উদ্বেগের কথাটা জানানো হয়েছিল, এবং তিনিও কিন্তু আশ্বাস দিয়েছিলেন, আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে আশ্বাস দিয়েছিলেন যে নিশ্চয়ই এমন কোনো কাজ হবে না যেটা এই সম্পর্ককে নষ্ট করবে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম সেই 5ই আগস্ট যেদিন এই শেখ হাসিনার সেই ফ্যাসিবাদী রিজিমের পতন হয়েছিল একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই একই দিনে 5ই আগস্টের দ্বিতীয় বর্ষ যেদিন আমরা পালন করছি, হাজার হাজার মায়ের চোখের পানিতে যেদিন মানে আমরা অশ্রুসিক্ত ছিলাম, সেই দিন শেখ হাসিনাকে তারা সেখানে আপনার প্রেস কনফারেন্স করার সুযোগ করে দিয়েছে। এটা তো আমাদের আবেগ অনুভূতির উপর একটা আঘাত বলে আমরা মনে করি, এবং আমাদের গণতন্ত্র এবং গণতান্ত্রিক যে গণ অভ্যুত্থানের প্রতি তাদের কতটুকু শ্রদ্ধাবোধ আছে ভারতের, সেটা কিন্তু আমরা মানে এখনও বুঝতে পারছি না। কিন্তু পরবর্তীতে যখন আমরা বাংলাদেশের পক্ষ থেকে একটা কড়া বিবৃতি দেওয়া হলো, এরপরে আমরা ভারতের রাষ্ট্রদূতকে দেখলাম যে বিভিন্ন আমাদের মন্ত্রী মহোদয়দের সাথে কথা বলে তারা আরও সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু এখানে ভারতকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কথার সূত্র ধরেই বলি যে তারা কি হাসিনা কার্ড খেলছেন? হাসিনাকে কি ব্যবহার করে মানে এটাকে তুরুপের তাস হিসাবে ব্যবহার করে বাংলাদেশের কাছ থেকে কিছু আদায় করার আশা করছেন? বাংলাদেশ কিন্তু সেই আগের অবস্থানে নেই, 5ই আগস্টের আগের অবস্থানে নেই। বাংলাদেশের নীতি এখন হচ্ছে সবার আগে বাংলাদেশ। এবং বাংলাদেশের আমরা দেখলাম এর আগে কিন্তু 5ই আগস্টের পরে আমরা বিএনপি সরকার আসার পরে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পরে আমরাও ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছি, ভারতও এগিয়ে এসছে। কিন্তু আমরা দেখলাম এটা যে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার প্রথম বিদেশ সফর হিসাবে মালয়েশিয়া এবং চীনকে যখন বেছে নিলেন, তারপর থেকেই আমরা এই প্রতিক্রিয়াগুলো কিন্তু দেখতে পাচ্ছিলাম ভারতের পক্ষ থেকে। পুশিন বলেন, তারপরে এই যে বিভিন্ন রকমের বক্তব্য বিবৃতি বা শেখ হাসিনাকে দিয়ে বিভিন্ন শেখ হাসিনা যে ওখানে থেকে যে বক্তব্যগুলো দিচ্ছিলেন, এগুলো কিন্তু আমরা আস্তে আস্তে দেখলাম যে বাড়তেই থাকলো। তাহলে কি আমি ধরেই নিব শেখ হাসিনা কার্ড হিসাবে ভারত ব্যবহার করছে, যাতে ওনারা চেয়েছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আগে ভারত সফরে যান। ভারতের কিছু চাওয়া পাওয়া আছে, অবশ্যই আমরা প্রতিবেশী দেশ, আমাদেরও চাওয়া পাওয়া আছে, আমরা সব কিছু মিলে টেবিলে বসে হয়তো আলোচনা করে আমরা সমাধান করতে পারি। কিন্তু কোনো কার্ড খেলে, কোনো জিম্মি, বাংলাদেশকে জিম্মি করে
কোনো কিছু এখন আদায় করা সম্ভব নয়, কারণ এটা গণ অভ্যুত্থানের দেশ এবং সেখানে আমরা এখন একটা নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আছি, যেটা আমাদের নীতি হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। এখন সেখানে বাংলাদেশে গণ অভ্যুত্থানের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের যিনি মানে গণহত্যাকারী হিসেবে বাংলাদেশে চিহ্নিত, যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে সেখানে আশ্রয় দিয়ে তাকে ভারতের মাটি ব্যবহার করতে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এরকম কথা বলাবেন, ভারত কি পারত না ইচ্ছা করলে সেই অনুষ্ঠানটি বন্ধ করতে? এখন বলুন তো মান্না ভাই, বাংলাদেশে যদি এখন জাতীয় প্রেস ক্লাবে যদি ভারতের বিচ্ছিন্নতাবাদী কেউ এসে প্রেস কনফারেন্স করতে চায় বা মোদী সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে যদি প্রেস কনফারেন্স করতে চায়, সেটা বাংলাদেশ সরকার অ্যালাউ করতে পারে? কোনো সভ্য দেশ অ্যালাউ করতে পারে? বাংলাদেশ সরকার তো পরে প্রেস ক্লাবিতে অ্যালাউ করে, প্রেস ক্লাবই তো অ্যালাউ করবে না। এটা কোনো সভ্য দেশ বা কোনো সাংবাদিকতা এটা নর্মসে পড়ে না। কিন্তু ভারত কি পারতো না সেই শেখ হাসিনার এই অনুষ্ঠানটি আপনার বাধা দিতে? কিন্তু দেয়নি। তারা বলেছে এই বক্তব্য, শেখ হাসিনার সেই বক্তব্যের সাথে তারা একমত নয়। এই তো তারা হরহামেশাই বলছে বিভিন্ন সময়, কিন্তু একমত নয় বলছে, কিন্তু তাকে সে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিচ্ছে। এমন না যে শেখ হাসিনা ওই দেশের নাগরিক, সে বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে গেছে, ওখানে ভারতের আশ্রিতা, আশ্রয় নিয়ে আছে, সেখানে অতিথি হিসাবে আছে। অতিথিকে কি এইভাবে আপনার কথা বলার সুযোগ করে দিবে? ধরেন আপনি গেলেন ভারতে, আপনি ভারতে বেড়াতে গেলেন ভারতের অতিথি হিসাবে, সেখানে গিয়ে যদি আপনি বাংলাদেশের বিরুদ্ধে একটা কথা বলেন, সেটা কি উচিত হবে? ভারতও কি সেটা করবে? কখনোই তো সেটা হবে। কিংবা ওখানে গিয়ে ভারতের বিরুদ্ধে আপনি কি কোনো কথা বলতে পারবেন, বলবেন? সেটা তো কখনো উচিত হবে না। তো সেই কারণেই আমি মনে করি যে এই যে সম্পর্কটা, এটা আসলে এখন একটা নতুন একটা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জটা ভারতকেই কিন্তু এটা নিরসন করতে হবে।